আজ আমরা একটা নতুন টপিক শুরু করব, সেটা হচ্ছে কি বাস্তুতন্ত্র বা ইকোসিস্টেম, চ্যাপ্টার নাম্বার 14। এই ইকোসিস্টেমটা কি? ইকোসিস্টেম হচ্ছে তোমার আমাদের যে বাস্তুতন্ত্র বা ইকোসিস্টেম যেটা বলছি, এটা বাস্তুবিদ্যার একটা প্রাথমিক একক, যেখানে কি হচ্ছে আমাদের পরিবেশে বিভিন্ন রকম জীবগুলো আছে এবং জড় পদার্থ আছে, তাদের মধ্যে কি হচ্ছে একটা আন্তঃক্রিয়া গড়ে ওঠে এবং উপাদানগুলো জীব এবং জড় যে উপাদানগুলো আছে সেগুলো কী হচ্ছে পরস্পরের উপর নির্ভরশীল হয়। তাকে আমরা এক কথায় বলতে পারি ইকোসিস্টেম বা বাস্তুতন্ত্র। তার আগে আমরা একটু জানতে হবে যে বাস্তুবিদ্যা বা ইকোলজিটা কী। বাস্তুবিদ্যা বা ইকোলজিটা হচ্ছে যে বিজ্ঞানের যে শাখায় বাস্তুতন্ত্র ও পরিবেশ এবং তাদের মধ্যে সম্পর্কে আলোচনা করা হয় তাকে বলা হচ্ছে ইকোলজি বা বাস্তুবিদ্যা। বাস্তুবিদ্যা বা ইকোলজি। বাস্তুবিদ্যা বা ইকোলজি, তাহলে বাস্তুবিদ্যা বা ইকোলজিটা কি? বিজ্ঞানের যে শাখায় বাস্তুতন্ত্র ও পরিবেশ এবং তাদের মধ্যে কী হচ্ছে সম্পর্ক নিয়ে আলোচনা করা হয় তাকে বলা হচ্ছে বাস্তুবিদ্যা বা ইকোলজি। এই বাস্তুবিদ্যা বা ইকোলজি শব্দটি কি প্রবর্তন করেন? বাস্তুবিদ্যা বা ইকোলজি বিজ্ঞানী আর্নেস্ট হেকেল। মনে রাখবে, এটা শর্ট কোশ্চেনে দেয় যে ইকোলজি বা বাস্তুবিদ্যা শব্দটি কে প্রবর্তন করেন? বিজ্ঞানী আর্নেস্ট হেকেল 1869 খ্রিস্টাব্দে তিনি এই ইকোলজি শব্দটি প্রবর্তন করেন। এই ইকোসিস্টেম বা বাস্তুতন্ত্র শব্দটি কে প্রবর্তন করেন? বিজ্ঞানী এজি টানসলে। বিজ্ঞানী এজি টানসলে 1935 খ্রিস্টাব্দে তোমার বাস্তুতন্ত্র শব্দটি তোমার প্রবর্তন করেন। মনে রাখবে, বাস্তুবিদ্যা হচ্ছে আর্নেস্ট হেকেল আর বাস্তুবিদ্যাটা হচ্ছে আর্নেস্ট হেকেল এবং বাস্তুতন্ত্রটি হচ্ছে তোমার কি এজি টানসলে। বাস্তুতন্ত্র বা ইকোসিস্টেম, বাস্তুতন্ত্র এজি টানসলে আর বাস্তুবিদ্যা বা ইকোলজি হচ্ছে তোমার কি আর্নেস্ট হেকেল। বিজ্ঞানী আর্নেস্ট হেকেল প্রবর্তন করেন। এবার আমরা বাস্তুতন্ত্রের সংজ্ঞা জানবো। বাস্তুতন্ত্রটা তোমার কি ভালোভাবে জানবো। এবার বাস্তুতন্ত্র হলো এই বাস্তুবিদ্যার প্রাথমিক একক, যেখানে কি হচ্ছে পরিবেশের জীব এবং জড় উপাদানগুলো মধ্যে আন্তঃক্রিয়ার মাধ্যমে পরিবেশের সাম্যাবস্থা বজায় থাকে এবং উপাদানগুলো একে অপরের ওপর নির্ভরশীল হয়, তাকে বলবো আমরা বাস্তুতন্ত্র বা ইকোসিস্টেম। তাহলে বাস্তুতন্ত্রটা কি বললাম? বাস্তুতন্ত্র হলো তোমার বাস্তুবিদ্যার একটা প্রাথমিক একক, যেখানে পরিবেশের জীব এবং জড় উপাদানগুলো মধ্যে কী হচ্ছে আন্তঃক্রিয়া গড়ে ওঠে, তার মধ্যে দিয়ে পরিবেশের সাম্যাবস্থা বজায় থাকে এবং এই যে জীব এবং জড় উপাদানগুলো পরস্পরের ওপর নির্ভরশীল হয় তাকে বলা হচ্ছে তোমার বাস্তুতন্ত্র বা ইকোসিস্টেম। এবার এই বাস্তুতন্ত্র বা ইকোসিস্টেমের বৈশিষ্ট্যগুলো কী কী? এর বৈশিষ্ট্য কী? এর বৈশিষ্ট্য হচ্ছে, তাহলে আমরা সংজ্ঞার মধ্যেই পেয়েছি যে বাস্তুতন্ত্র হলো বাস্তুবিদ্যার একটা প্রাথমিক একক, যেখানে জীব এবং জড় পদার্থগুলো একে অপরের ওপর কী হচ্ছে নির্ভরশীল এবং তাদের মধ্যে কী হচ্ছে জীব এবং জড় পদার্থের মধ্যে কী হচ্ছে আন্তঃক্রিয়া গড়ে ওঠে, 1 নম্বর। 2 নম্বর কি? বাস্তুতন্ত্র সর্বদা কী হচ্ছে তোমার একমুখী হয়। বাস্তুতন্ত্র সর্বদা কী হচ্ছে একমুখী হয়। আর 3 নম্বর কি? 3 নম্বর হচ্ছে
বাস্তুতন্ত্রে জীব এবং জড় উপাদানের মধ্যে উভমুখী সম্পর্ক বজায় থাকে বা উভমুখী সম্পর্ক কী হচ্ছে বর্তমান বা দেখা যায়। আর কি বাস্তুতন্ত্র একটি গতিশীল এবং ধারাবাহিক পদ্ধতি। এই বাস্তুতন্ত্রটা একটা গতিশীল এবং ধারাবাহিক পদ্ধতির মাধ্যমে ঘটে। আর বাস্তুতন্ত্রের শক্তি প্রবাহটা তোমার উৎপাদক থেকে তোমার কী হচ্ছে প্রাথমিক খাদক, গৌণ খাদক এবং প্রগৌণ খাদকের মধ্যে কী হচ্ছে সঞ্চারিত হয়। নেক্সট কি বাস্তুতন্ত্রের এই শক্তি প্রবাহটা যখন প্রত্যেকটা পুষ্টি স্তরের মধ্যে দিয়ে যায় তখন কী হচ্ছে শক্তির পরিমাণটা ক্রমশ কমতে থাকে। তাহলে বাস্তুতন্ত্রের বৈশিষ্ট্যগুলো আমরা জানলাম। এবার বাস্তুতন্ত্রের গুরুত্ব জানব। গুরুত্ব এই বাস্তুতন্ত্রের বৈশিষ্ট্যের মধ্যে দুটো পয়েন্ট ভালো করে মনে রাখবে। বাস্তুতন্ত্রের শক্তি প্রবাহ সর্বদা একমুখী হয়। এটা শর্ট কোশ্চেনে দেয় যে বাস্তুতন্ত্রের শক্তি প্রবাহ সর্বদা একমুখী। এটা সত্য না মিথ্যা অনেক সময় দিয়ে থাকে বা ড্যাশ পূরণে দিয়ে থাকে। আর বাস্তুতন্ত্রের মধ্যে যে তোমার জীবজাত এবং অজীবজাত উপাদান সেইগুলো সর্বদা উভমুখী। আর বাস্তুতন্ত্রেও সর্বদা কী হচ্ছে পরিবর্তনশীল। এই টার্মগুলো একটু মনে রাখবে। আর বাস্তুতন্ত্র একটি গতিশীল এবং ধারাবাহিক পদ্ধতি। এই বৈশিষ্ট্যগুলো একটু ভালো করে মনে রাখবে। এবার আসবো বাস্তুতন্ত্রের গুরুত্ব। বাস্তুতন্ত্রের গুরুত্ব কী? এই বাস্তুতন্ত্র আমাদের জৈব ভূ রাসায়নিক চক্রের কী হচ্ছে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আগে একটু জানবো যে জৈব ভূ রাসায়নিক চক্রটা কী। জৈব ভূ রাসায়নিক চক্র হচ্ছে যে চক্রাকার পথে পরিবেশের বিভিন্ন রকম উপাদানগুলো পরিবেশ থেকে জীবদেহে এবং জীবদেহ থেকে পরিবেশে আবর্তিত হয় তাকে বলা হচ্ছে জৈব ভূ রাসায়নিক চক্র। যেমন আমরা পরিবেশ থেকে বিভিন্ন রকম খনিজ মৌলগুলোকে আমাদের খাদ্য বা অন্য কিছুর মাধ্যমে আমরা কী হচ্ছে অন্য প্রক্রিয়ার মাধ্যমে আমরা গ্রহণ করে থাকি। যদি আমরা ওইভাবে পরিবেশ থেকে এই উপাদানগুলো গ্রহণ করতেই থাকি একটা সময় কী হবে শেষ হয়ে যাবে, কিন্তু সেটা ঘটে না। আমাদের বিভিন্ন রকম জৈবনিক প্রক্রিয়া তো মাধ্যমে কী হচ্ছে সেগুলো আমরা পরিবেশ আবার ফিরিয়ে দিই। এটাকেই বলা হচ্ছে তোমার কি জৈব ভূ রাসায়নিক চক্র। তাহলে বাস্তুতন্ত্রের গুরুত্ব কী? বাস্তুতন্ত্রের মাধ্যমে জৈব ভূ রাসায়নিক চক্রের বিভিন্ন উপাদানগুলো সহজভাবে এবং নির্দিষ্ট পথে কী হচ্ছে আবর্তিত হয়। বাস্তুতন্ত্রের মধ্যে দিয়ে কী হচ্ছে তোমার জৈব ভূ রাসায়নিক চক্রের বিভিন্ন উপাদানগুলো সহজভাবে এবং নির্দিষ্ট পথে কী হচ্ছে আবর্তিত হতে পারছে। 2 নম্বর কি? 2 নম্বর হচ্ছে তোমার আন্তঃসম্পর্ক। এই বাস্তুতন্ত্রের মধ্যে দিয়ে পরিবেশের বিভিন্ন রকম জীবজাত উপাদান এবং অজীবজাত উপাদানগুলোর মধ্যে কী হচ্ছে আন্তঃসম্পর্ক গড়ে ওঠে। নেক্সট কি ভারসাম্য রক্ষা। বাস্তুতন্ত্র মধ্যে দিয়ে কী হয় পরিবেশের যে জীবের ভারসাম্য তোমার নিয়ন্ত্রিত হয়। আর হচ্ছে বহন ক্ষমতা বা ক্যারিং ক্যাপাসিটি। কোনো একটা পপুলেশানে যত সংখ্যক জীব তোমার বসবাস করতে পারে তাকে বলা হচ্ছে তোমার ক্যারিং ক্যাপাসিটি বা বহন ক্ষমতা। অর্থাৎ উৎপাদক এবং খাদকের সংখ্যা এবং বায়োমাস প্রভৃতি নিয়ন্ত্রণ করে কে? এই বাস্তুতন্ত্র। এবার আসবো বাস্তুতন্ত্রের গুরুত্ব। যেটা জানলাম সেটা আর কি কি হতে পারে। তোমার বাস্তুতন্ত্র আমরা জানলে আমরা পরিবেশ সম্পর্কে আমরা ধারণা লাভ করতে পারবো, শক্তি প্রবাহ সম্পর্কে ধারণা লাভ করতে পারবো, তারপরে প্রাকৃতিক বিপর্যয়গুলো অনেক সময় রোধ করতে পারবো বাস্তুতন্ত্র পাঠের মাধ্যমে। এই সমস্ত গুরুত্বগুলো তোমার বাস্তুতন্ত্রের মধ্যে থাকে। এবার আসবো বাস্তুতন্ত্রের তোমার ধরন। বাস্তুতন্ত্রের ধরনগুলো জানবো। বাস্তুতন্ত্রের ধরন বা শ্রেণী বিন্যাস। প্রথম আসবো যে প্রকৃতি অনুসারে বাস্তুতন্ত্রকে কয়ভাবে ভাগ করা যায়। প্রকৃতি অনুসারে আমরা বাস্তুতন্ত্রকে আমরা 2 ভাগে ভাগ করি। কি কি? প্রাকৃতিক বাস্তুতন্ত্র দু নম্বর কি তোমার কৃত্রিম বাস্তুতন্ত্র।
এই প্রাকৃতিক বাস্তুতন্ত্র আবার তোমার দুটো ভাগ আছে, একটা হচ্ছে স্থলজ, একটা হচ্ছে জলজ। এবার আমরা জানবো, প্রথমে জানবো যে প্রাকৃতিক বাস্তুতন্ত্র কাকে বলে। এই প্রকার বাস্তুতন্ত্র প্রকৃতির ওপর নির্ভরশীল বা প্রকৃতি থেকে নিজে থেকেই গড়ে ওঠে, তাকে বলা হচ্ছে তোমার কি প্রাকৃতিক বাস্তুতন্ত্র। একে আমরা দুটো ভাগ করছি, তোমার স্থলজ বাস্তুতন্ত্র আর জলজ বাস্তুতন্ত্র। স্থলজ বাস্তুতন্ত্র কাকে বলে? এই প্রকার বাস্তুতন্ত্র কোথায় দেখতে পাওয়া যায়? স্থলে দেখতে পাওয়া যায়। যেমন উদাহরণ কি, তোমার মরুভূমি, বনভূমি, তৃণভূমির বাস্তুতন্ত্র হচ্ছে কি তোমার কি স্থলজ বাস্তুতন্ত্রের তোমার উদাহরণ। জলজ বাস্তুতন্ত্র, জলজ বাস্তুতন্ত্র হচ্ছে আমরা জলজ পরিবেশে যে বাস্তুতন্ত্র দেখতে পাওয়া যায় তাকে বলা হচ্ছে জলজ বাস্তুতন্ত্র। যেমন একে আবার আমরা তিনটে ভাবে ভাগ করতে পারি, যেমন সমুদ্রের বাস্তুতন্ত্র, স্বাদু জলের বাস্তুতন্ত্র, ঠিক আছে, দুটো ভাগে, তোমার লবণাক্ত জল আর হচ্ছে স্বাদু জল। তোমার এক কথায় বলা যেত কি জলজ বাস্তুতন্ত্র, জলের যে সমস্ত জলজ পরিবেশে যে বাস্তুতন্ত্র দেখতে পাওয়া যায় তাকে বলা হচ্ছে জলজ বাস্তুতন্ত্র। এটা হচ্ছে কি তোমার দুটো ভাগে ভাগ হচ্ছে, একটা হচ্ছে সামুদ্রিক বা লবণাক্ত জলের বাস্তুতন্ত্র, আর একটা হচ্ছে কি তোমার স্বাদু জল এর বাস্তুতন্ত্র। ঠিক আছে, লবণাক্ত জল হচ্ছে স্বাদু জল, স্বাদু জলের বাস্তুতন্ত্র। এর স্বাদু জলের বাস্তুতন্ত্র আবার আমরা দুটোভাবে ভাগ করি, কি কি তোমার লেন্টিক, লেন্টিক বাস্তুতন্ত্র, লয়কার দন্তনয়টা হচ্ছে ক, আর একটা হচ্ছে কি লোটিক, লয়কার টয় হচ্ছে ক, লোটিক, লোটিক বাস্তুতন্ত্র। তাহলে আর প্রাকৃতিক বাস্তুতন্ত্রকে দুটো ভাগ করছি, স্থলজ আর জলজ। জলজের মধ্যে আবার দুটো ভাগ, লবণাক্ত একটা স্বাদু। স্বাদু জলটাকে আবার দুটো ভাগ করছি, লেন্টিক আর হচ্ছে লোটিক। লেন্টিকটা কি? স্থির স্বাদু জলের বাস্তুতন্ত্রকে বলা হচ্ছে স্থির স্বাদু জলের বাস্তুতন্ত্রকে বলা হচ্ছে তোমার কি লেন্টিক বাস্তুতন্ত্র। মানে স্থির স্বাদু জলের বাস্তুতন্ত্রকে আমরা বলবো কি তোমার লেন্টিক বাস্তুতন্ত্র। ঠিক আছে, যেমন কোথায় দেখতে পাওয়া যায়? পুকুর, খাল, বিল, হ্রদ এর বাস্তুতন্ত্র হচ্ছে কি তোমার কি লেন্টিক বাস্তুতন্ত্র। মনে রাখবে, উদাহরণ চাই যে লেন্টিক বাস্তুতন্ত্রের উদাহরণ দাও, মানে স্থির স্বাদু জলের বাস্তুতন্ত্রের কথা বলা হচ্ছে লেন্টিক মানে। যেমন হচ্ছে পুকুর, ডোবা, খাল, বিল, হ্রদ এগুলো হচ্ছে এই বাস্তুতন্ত্রের উদাহরণ। কিসের? লেন্টিক বাস্তুতন্ত্রের উদাহরণ। লোটিক মানে হচ্ছে প্রবাহমান জল, এক কথায় মনে রাখবে। লেন্টিক মানে হচ্ছে স্থির জলের বাস্তুতন্ত্র, আর লোটিক মানে হচ্ছে কি তোমার প্রবাহমান জলের বাস্তুতন্ত্র। তাহলে লোটিক বাস্তুতন্ত্র কাকে বলে? লোটিক, লয়কা টয়সি ক। প্রবাহমান জলের বাস্তুতন্ত্রকে বলা হচ্ছে তোমার কি লোটিক বাস্তুতন্ত্র। যেমন নদী, নদীর বাস্তুতন্ত্র হচ্ছে কি তোমার কি লোটিক বাস্তুতন্ত্রের একটা উদাহরণ। তাহলে আমার প্রকৃতি অনুসারে বাস্তুতন্ত্রের শ্রেণীবিন্যাস প্রাকৃতিক বাস্তুতন্ত্র হয়ে গেল। এবার হচ্ছে কৃত্রিম বাস্তুতন্ত্র। কৃত্রিম মানে আমরা জানি এটা হচ্ছে তোমার কৃত্রিমভাবে আমরা তৈরি করি, মানুষ বা ম্যানমেড যাকে বলা হচ্ছে। তাহলে যে বাস্তুতন্ত্রে মানুষ বা কৃত্রিমভাবে তৈরি হয়, মানুষ বা অন্যান্য প্রাণী দ্বারা কৃত্রিমভাবে তোমার তৈরি হয় তাকে বলা হচ্ছে তোমার কি কৃত্রিম বাস্তুতন্ত্র। কৃত্রিম বাস্তুতন্ত্রের উদাহরণ কি? তোমার শস্যক্ষেত্র, বাগান, ঠিক আছে, এগুলো হচ্ছে তোমার কি কৃত্রিম বাস্তুতন্ত্রের উদাহরণ। এবার আমরা শ্রেণীবিন্যাস করব তোমার আয়তন বা বিস্তার অনুসারে তোমার বাস্তুতন্ত্রের শ্রেণীবিন্যাস। আয়তন বা বিস্তার অনুসারে বাস্তুতন্ত্রকে আমরা দুটো ভাগে ভাগ করছি, একটা হচ্ছে বৃহৎ বাস্তুতন্ত্র, একটা হচ্ছে ক্ষুদ্র বাস্তুতন্ত্র। মেগা ইকোসিস্টেম আর হচ্ছে মাইক্রো ইকোসিস্টেম।
মাইক্রো। তাহলে আয়তনের উপর নির্ভর করে বা বিস্তারের উপর নির্ভর করে আমরা বাস্তুতন্ত্রকে দুটো ভাগ করছি, বৃহৎ আর ক্ষুদ্র। বৃহৎকে বলা হচ্ছে মেগা, আর হচ্ছে ক্ষুদ্র হচ্ছে মাইক্রো। তাহলে বৃহৎ বাস্তুতন্ত্র কাকে বলে? এই প্রকার বাস্তুতন্ত্র আয়তনে বড় হয়, ঠিক আছে, বা বৃহৎ আকৃতি তোমার বাস্তুতন্ত্রকে আমরা বলবো কি তোমার মেগা ইকোসিস্টেম বা বৃহৎ বাস্তুতন্ত্র। যেমন উদাহরণ কি সমুদ্রের বাস্তুতন্ত্র, সমুদ্রের বাস্তুতন্ত্র। ক্ষুদ্র বাস্তুতন্ত্র কি? আকার আকৃতিতে ছোট বাস্তুতন্ত্রকে তোমার কি বলবো? ক্ষুদ্র বাস্তুতন্ত্র। ক্ষুদ্র বাস্তুতন্ত্র বা মাইক্রো ইকোসিস্টেমের উদাহরণ কি? গাছের গুঁড়ি, গাছের গুঁড়ির মধ্যে যে গর্ত, তারপরে যে পুকুর, গাছের গুঁড়ি, গর্ত, পুকুর ইত্যাদি, এগুলো হচ্ছে কি তোমার কি ক্ষুদ্র বাস্তুতন্ত্রের তোমার উদাহরণ। এখানে দুটো শর্ট কোশ্চেনে বলে দিই যে মাঝারি আয়তনের বাস্তুতন্ত্রকে কি বলে? মেসো ইকোসিস্টেম। মেসো মেসো ইকোসিস্টেম, মেসো না নামের সঙ্গে মিল আছে, মেসো মানে মাঝারি। মেসো ইকোসিস্টেম কাকে বলে? মাঝারি আয়তনের বাস্তুতন্ত্রকে বলা হচ্ছে তোমার কি মেসো ইকোসিস্টেম। এই মেসো ইকোসিস্টেমের উদাহরণ কি? তোমার বনভূমির বাস্তুতন্ত্র। বনভূমির এইগুলো মনে রাখবে, কারণ এগুলো প্রচুর শর্ট কোশ্চেনে দিয়ে থাকে, বারবার করে বলছি। মেসো ইকোসিস্টেম উদাহরণ হচ্ছে তো কি বনভূমির বাস্তুতন্ত্র, আর মাঝারি আকৃতি বাস্তুতন্ত্রকে বলা হচ্ছে তোমার কি মেসো ইকোসিস্টেম। ন্যানো ইকোসিস্টেম কাকে বলে? ন্যানো, ন্যানো মানে হচ্ছে ক্ষুদ্র। ক্ষুদ্র আকৃতি বা অতি ক্ষুদ্র আয়তনের বাস্তুতন্ত্রকে, অতি ক্ষুদ্র আয়তনের বাস্তুতন্ত্রকে বলা হচ্ছে তোমার কি ন্যানো ইকোসিস্টেম। ন্যানো ইকোসিস্টেমের উদাহরণ কি? অ্যাকোয়ারিয়াম। অনেকে বাড়িতে দেখবে অ্যাকোয়ারিয়াম থাকে, সেই অ্যাকোয়ারিয়ামটা হচ্ছে কি তোমার কি ন্যানো ইকোসিস্টেমের উদাহরণ। অ্যাকোয়ারিয়াম হলো ন্যানো ইকোসিস্টেমের উদাহরণ। এগুলো একটু মনে রাখবে, অনেক সময় দেয় ন্যানো ইকোসিস্টেমের একটা উদাহরণ দাও, উত্তর হবে অ্যাকোয়ারিয়াম, ঠিক আছে। তাহলে আমাদের আয়তন অনুসারে, আয়তন বা বিস্তার অনুসারে আমরা তোমার বাস্তুতন্ত্রের শ্রেণীবিন্যাস করলাম। এবার আমরা শ্রেণীবিন্যাস করব স্থায়িত্ব অনুসারে। স্থায়িত্ব অনুসারে বাস্তুতন্ত্রকে আমরা সাধারণত দুটো ভাগে ভাগ করি। একটা হচ্ছে তোমার স্থায়ী বাস্তুতন্ত্র, একটা হচ্ছে তোমার কি অস্থায়ী বাস্তুতন্ত্র। স্থায়ী বাস্তুতন্ত্র, 2 নম্বর কি অস্থায়ী বাস্তুতন্ত্র। এই ভাগগুলো 1 নম্বরের এবং শর্ট কোশ্চেনে দিয়ে দেয়, তোমাদের মিশনের কোশ্চেন বা কাউন্সিলের কোশ্চেনে থাকে এগুলো। স্থায়ী বাস্তুতন্ত্র বা স্টেবল ইকোসিস্টেম কি? এই প্রকার বাস্তুতন্ত্র দীর্ঘদিন স্থায়ী হয়। যে বাস্তুতন্ত্র দীর্ঘদিন ধরে স্থায়ী হয় তাকে বলা হচ্ছে তোমার কি স্থায়ী বাস্তুতন্ত্র বা স্টেবল, STABLE, স্টেবল ইকোসিস্টেম। উদাহরণ কি? বনভূমি, তৃণভূমি। বনভূমি, তৃণভূমি বাস্তুতন্ত্র হচ্ছে কি তোমার স্থায়ী বাস্তুতন্ত্রের উদাহরণ। আর অস্থায়ী বাস্তুতন্ত্র, যে বাস্তুতন্ত্র তোমার দীর্ঘদিন স্থায়ী হয় না তাকে বলা হচ্ছে অস্থায়ী বাস্তুতন্ত্র বা আনস্টেবল ইকোসিস্টেম, UNSTABLE।
আনস্টেবল বাস্তুতন্ত্র বলা হচ্ছে। যেমন বৃষ্টির জল থেকে সৃষ্ট পুকুর, বৃষ্টির জল থেকে সৃষ্ট বা তৈরি পুকুর। তাহলে স্থায়িত্ব অনুসারে আমরা বাস্তুতন্ত্রের শ্রেণীবিন্যাস করলাম। এবার গঠন অনুসারে বাস্তুতন্ত্রের শ্রেণীবিন্যাস। গঠন অনুসারে বাস্তুতন্ত্রকে আমরা দুটো ভাগে ভাগ করি, একটা হচ্ছে সম্পূর্ণ বাস্তুতন্ত্র বা কমপ্লিট ইকোসিস্টেম, আর একটা হচ্ছে অসম্পূর্ণ বাস্তুতন্ত্র বা ইনকমপ্লিট ইকোসিস্টেম। সম্পূর্ণ বাস্তুতন্ত্র বা কমপ্লিট ইকোসিস্টেম, কমপ্লিট, আর অসম্পূর্ণ। অসম্পূর্ণ বাস্তুতন্ত্র বা ইনকমপ্লিট ইকোসিস্টেম। একটা জিনিস মনে রাখবে তোমরা, একটা ইকোসিস্টেমের তিনটে গুরুত্বপূর্ণ শর্ত থাকে। কি কি? সেখানে বাস্তুতন্ত্রের মধ্যে তোমার উৎপাদক থাকবে, খাদক থাকবে এবং বিয়োজক থাকবে। এই তিনটে গুরুত্বপূর্ণ শর্ত থাকবে, ঠিক আছে? তাহলে যে বাস্তুতন্ত্রের মধ্যে তোমার উৎপাদক, খাদক এবং বিয়োজক এই তিনটি বর্তমান, তাকে বলা হচ্ছে তোমার কি? সম্পূর্ণ বাস্তুতন্ত্র। তোমার উৎপাদক, খাদক এবং বিয়োজক তিনটি বর্তমান, যে বাস্তুতন্ত্রে উৎপাদক, খাদক এবং বিয়োজক এই তিনটি উপাদানই বর্তমান, তাকে বলা হচ্ছে তোমার কি? সম্পূর্ণ বাস্তুতন্ত্র। আবার বলছি, সম্পূর্ণ বাস্তুতন্ত্র কাকে বলে? যে বাস্তুতন্ত্রে উৎপাদক, খাদক এবং বিয়োজক এই তিনটি উপাদানই বর্তমান, তাকে বলা হচ্ছে তোমার কি? সম্পূর্ণ বাস্তুতন্ত্র বা কমপ্লিট ইকোসিস্টেম। উদাহরণ কি? পুকুরের বাস্তুতন্ত্র। সম্পূর্ণ বাস্তুতন্ত্রের উদাহরণ কি? তোমার পুকুরের বাস্তুতন্ত্র, পুকুরের বাস্তুতন্ত্র। তারপরে কি? অরণ্যের বাস্তুতন্ত্র। এটা শর্ট কোশ্চেনে দেয়। সম্পূর্ণ বাস্তুতন্ত্রের উদাহরণ, সম্পূর্ণ বাস্তুতন্ত্রের উদাহরণ হলো পুকুরের বাস্তুতন্ত্র এবং অরণ্যের বাস্তুতন্ত্র। এবার আমরা জানব যে অসম্পূর্ণ বাস্তুতন্ত্র বা ইনকমপ্লিট ইকোসিস্টেম। যে বাস্তুতন্ত্রে উৎপাদক, খাদক এবং বিয়োজক এই তিনটে উপাদানের মধ্যে যে কোনো একটি বা একাধিক তোমার উপাদান অনুপস্থিত থাকে, তখন তাকে বলা হচ্ছে অসম্পূর্ণ বাস্তুতন্ত্র। যে বাস্তুতন্ত্রে উৎপাদক, খাদক এবং বিয়োজক এই তিনটে উপাদানের মধ্যে যে কোনো একটি বা তার বেশি উপাদান অনুপস্থিত থাকে, তখন তাকে বলা হচ্ছে অসম্পূর্ণ বাস্তুতন্ত্র। উদাহরণ কি? তোমার উদাহরণ হলো গুহার বাস্তুতন্ত্র। গুহার বাস্তুতন্ত্র। এই গুহার বাস্তুতন্ত্রে কি অনুপস্থিত থাকে? কোনো উৎপাদক থাকে না, উৎপাদক থাকে না। গুহার বাস্তুতন্ত্রে উৎপাদক থাকে না, সেজন্য গুহার বাস্তুতন্ত্র হলো অসম্পূর্ণ বাস্তুতন্ত্রের উদাহরণ। আর কি? গভীর সমুদ্রের নিচে বাস্তুতন্ত্র। সমুদ্রের নিচের বাস্তুতন্ত্র, গভীর সমুদ্রের নিচে যে বাস্তুতন্ত্র, সেটা হচ্ছে একটা অসম্পূর্ণ বাস্তুতন্ত্রের উদাহরণ। সেখানে কোনো উৎপাদক থাকে না, উৎপাদক অনুপস্থিত, কারণ একবারে সমুদ্রের তলদেশে কোনো আলো পৌঁছায় না, ফলে সেখানে উৎপাদক থাকে না। তাহলে অসম্পূর্ণ আর সম্পূর্ণ বাস্তুতন্ত্রের আমরা সম্পর্কে জানলাম এবং তাদের উদাহরণ জানলাম। এবার তোমাদের ঘরে কিছু শর্ট কোশ্চেন বলে দিচ্ছি, সেইগুলো মনে রাখবে। প্রথমে আসি যে পপুলেশন কি? পপুলেশন
পপুলেশন কাকে বলে? একটি নির্দিষ্ট অঞ্চলে নির্দিষ্ট সময়ে একটি প্রজাতির অন্তর্গত জীবের সমষ্টিকে বলা হচ্ছে তোমার কি পপুলেশন। কোনো একটি নির্দিষ্ট অঞ্চলের একটি নির্দিষ্ট সময়ে একটি প্রজাতির অন্তর্গত জীবের যে সমষ্টি তাকে বলা হচ্ছে পপুলেশন। অবশ্যই এখানে নির্দিষ্ট অঞ্চল কতটা থাকবে, নির্দিষ্ট সময় কতটা অবশ্যই মেনশন থাকবে, নাহলে কিন্তু নাম্বার দেবে না। তাহলে পপুলেশন কাকে বলে? একটি নির্দিষ্ট অঞ্চলের কোনো নির্দিষ্ট সময়ে একটি প্রজাতির অন্তর্গত জীবের সমষ্টিকে বলা হচ্ছে তোমার কি পপুলেশন। কমিউনিটি কি? কমিউনিটি কাকে বলে? কমিউনিটি হচ্ছে কোনো একটি নির্দিষ্ট স্থানে বর্তমান বিভিন্ন প্রকারের পপুলেশনকে সামগ্রিকভাবে বলা হচ্ছে তোমার কি কমিউনিটি। কোনো একটা নির্দিষ্ট স্থানে বর্তমান বিভিন্ন প্রকার পপুলেশন, অনেকগুলো পপুলেশনকে সামগ্রিকভাবে আমরা বলবো কি কমিউনিটি। ঠিক আছে? আর যে কমিউনিটিতে শুধুমাত্র উদ্ভিদ পপুলেশন থাকবে তাকে বলা হচ্ছে উদ্ভিদ কমিউনিটি। আর যে পপুলেশনে বা যে কমিউনিটিতে শুধুমাত্র প্রাণী থাকবে তাকে বলা হচ্ছে প্রাণী কমিউনিটি। তাহলে কমিউনিটিটা কি? কোনো একটি নির্দিষ্ট স্থানে বর্তমান বিভিন্ন প্রকার পপুলেশনকে, সে উদ্ভিদই হোক আর প্রাণী হোক, বিভিন্ন প্রকার যে পপুলেশন তাকে সামগ্রিকভাবে বলা হচ্ছে কি তোমার কি কমিউনিটি। বায়োটিক কমিউনিটি কাকে বলে? বায়োটিক কমিউনিটি হচ্ছে কোনো একটি নির্দিষ্ট অঞ্চলে ব্যাকটেরিয়া, ছত্রাক প্রভৃতি অণুজীব এবং উদ্ভিদ এবং প্রাণীর সহাবস্থানকে বায়োটিক কমিউনিটি বলা হচ্ছে। তাহলে বায়োটিক কমিউনিটি কাকে বলে? কোনো একটি নির্দিষ্ট অঞ্চলে ব্যাকটেরিয়া, ছত্রাক এবং প্রভৃতি অণুজীব এছাড়া কি উদ্ভিদ এবং প্রাণীর সহাবস্থানকে একসঙ্গে বলা হচ্ছে কি তোমার কি বায়োটিক কমিউনিটি। নেক্সট কি জীবভর কাকে বলে? জীবভর জীবভরটা কি? কোনো নির্দিষ্ট সময়ে কোনো একটি নির্দিষ্ট স্থানের জীবিত উদ্ভিদ এবং প্রাণীর মোট পরিমাণকে বলা হচ্ছে তোমার কি জীবভর। কোনো একটা নির্দিষ্ট সময়ে কোনো একটা নির্দিষ্ট স্থানের জীবিত উদ্ভিদ এবং প্রাণীর পরিমাণকে আমরা বলবো কি তোমার জীবভর। কোনো একটা নির্দিষ্ট সময়ের মধ্যে কোনো একটা নির্দিষ্ট স্থানে, ধরো এটা একটা নির্দিষ্ট স্থান, ধরো কয়েক বছর, একটা নির্দিষ্ট সময়ের মধ্যে যত সংখ্যক জীবিত তোমার উদ্ভিদ এবং প্রাণী থাকবে তাদের পরিমাণকে আমরা বলবো কি তোমার কি জীবভর। কোনো একটা নির্দিষ্ট স্থানের মধ্যে নির্দিষ্ট সময়ের মধ্যে অবস্থিত জীবিত উদ্ভিদ প্রাণীর মোট পরিমাণকে আমরা বলবো কি তোমার জীবভর। ঠিক আছে? বা বলে বায়োমাস, জীবভর বা বায়োমাস, এই টার্মটা মনে রাখবে, বায়োমাস। অনেক সময় বায়োমাস টার্মটাও দেয়। বায়োমাস বা জীবভর কি? বায়োস্ফিয়ার কাকে বলে? বায়োস্ফিয়ার বায়োস্ফিয়ার হচ্ছে পৃথিবীর মোট যে অংশে জীব বিন্যাস থাকে, পৃথিবীর মোট যে অংশের মধ্যে জীব বিন্যাস থাকে এবং বাস্তুতন্ত্রেও ক্রিয়াশীল দেখতে পাওয়া যায় তাকে বলা হচ্ছে তোমার বায়োস্ফিয়ার বা জীবমণ্ডল। পৃথিবীতে সব জায়গায় কি তোমার জীব দেখতে পাওয়া যায় না, কিছু জায়গায় তোমার উদ্ভিদ প্রাণী বা অন্য তোমার বাস্তুতন্ত্রের উপাদানগুলো অনুপস্থিত থাকে। তাহলে পৃথিবীর যে অংশের মধ্যে তোমার জীব বিন্যাস থাকে এবং বাস্তুতন্ত্রের ক্রিয়াশীল দেখতে পাওয়া যায় তাকে বলা হচ্ছে তোমার কি বায়োস্ফিয়ার বা জীবমণ্ডল। তাহলে আমরা পপুলেশন, কমিউনিটি, বায়োটিক কমিউনিটি, জীবভর এবং বায়োস্ফিয়ার জানলাম। এগুলো শর্ট কোশ্চেনের জন্য মনে রাখবে।